সমীকরণে একে কি আছে যে প্রত্যেকটা উপাদান পূর্ববর্তী উপাদান উপরে টি প্রয়োগ করে তৈরি করা হয়েছে। x1 equal to tx naught, x2 equal to tx1, x3 equal to tx। সমীকরণে একে না একই হলে এইটা ও tx minus ty norm less than or equal সংকোচন চিত্রণের সূত্রটা 2 নম্বরে দিয়েছিলাম x1 equal to tx naught। আর 3 নম্বরে গিয়ে দেখো 3 নম্বরে প্রত্যেকটা x কে x naught এর সাহায্যে প্রকাশ করছিলাম। আচ্ছা, এখন আর কাজ হলো আমাদের আজকের কাজ হলো যে x এর অনুক্রম যেটা আছে তো লেখার দরকার নেই, x এর অনুক্রমটাকে কোষীয় অনুক্রম বানালেই আমাদের সব কাজ হবে। আমাদের দরকার হলো কোষীয় অনুক্রম বানানো। তাহলে আমরা যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করা। যেহেতু টি একটি সংকোচন চিত্রণ, সুতরাং 1 ও 2 হতে পারে। x2 minus x1 and not x2 তাহলে কি হবে t of x1। দেখো 2 নম্বরে যেখানে আছে x2 এর মান x1 হলো t of not x naught, তাই তো? this এক নম্বরে আবার আছে t of x1 minus t of x naught এর নরমাল সূত্র আছে। এটা দেখো এক নম্বরে less equal to x1 minus দেখো বুঝে এসে গেলে বেশি বোঝা গেছে বিষয়। এইটা সমীকরণ নাম্বার 4 দাও এখানে। তাহলে আমরা অনুক্রমের সেকেন্ড টার্ম আর ফার্স্ট টার্ম মানে x2 আর x1 এর বিয়োগফলের নয়, এরপরে আমরা একইভাবে x3 মাইনাস x2 এইটার মান বের করব। তাহলে আমরা 2 নম্বর থেকে x3 এর মান বসাই। x3 মানে কি t of x2 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 মানে t of x1 x1। এইটা আবার 1 নং সূত্রের সংকোচন চিত্রণ ব্যবহার করে আমরা
less equal to k x2 minus x1. এখন এই যে আমরা যেখানে 4 নাম্বার দিয়েছি 4 আবার ব্যবহার করে এই যে আমাদের x2 minus x1 এই যে আসছে এটা এই ভ্যালুটা বসাই দিই না এই দেখো x2 minus x1 এর মান আবার এই এখান থেকে পেয়েছি এইটা বসাই দেব তো এইটা বসাই দিলে কি হবে k স্কয়ার x1 minus x0 less equal to k স্কয়ার x1 minus x0 4 দ্বারা এর অর্থ আমরা সব রেজাল্টকে আমরা এই x1 minus x0 দিয়ে প্রকাশ করব এখন যদি আমরা x4 minus x3 করি তাহলে ওইখানে k কি হবে এরকম অগ্রসর হলে সেই পদের n তম পদ আর n প্লাস 1 তম পদের একটা সম্পর্ক therefore দিয়ে x4 minus x3 এটা এইটা অনুসারে হুবহু লিখেছে this is less equal to k cube x1 minus x0 x0 এইভাবে অগ্রসর হইলে আমরা n তম পদের সাথে আর n প্লাস 1 তম পদের সাথে আমরা একটা সম্পর্ক পাবো লেখা এভাবে অগ্রসর হয়ে আমরা পাই কি পাই xn প্লাস 1 মাইনাস xn লেস ইকুয়াল টু পাকে পাওয়ার কত হবে দেখো এই দ্বিতীয় টার্মটা যা xn হবে k to the power n তাহলে k to the power n নর্ম x1 minus x সব জায়গায় x1 মাইনাস x এইটা তৈরি করেছি ওই কোষী অনুক্রম তৈরি করার জন্য এই অবস্থায় এটা একটা নাম্বার দাও এটা হলো আমাদের 5 নাম্বার আচ্ছা আচ্ছা এখন আর একটা ধাপ পার হতে পারলেই কাজ হবে এই ধাপটাই আর একটা কঠিন ধাপ সেটা হলো ত্রিভুজ অসমতার একটা ঘটনা ছিল কোথায় ছিল বলো ম্যাট্রিক্স জগতের 4 নাম্বার যে ধর্ম যা ব্যাচ করো ম্যাট্রিক্স জগতের 4 নাম্বার ধর্ম এটা ছিল ত্রিভুজ অসমতা এরকম কিছু ছিল মনে হয় কি জি স্যার ছিল হ্যাঁ ম্যাট্রিক জগৎ বানাতে হলে 23টা ধর্ম সিদ্ধ করা লাগে চারটা ধর্ম দেশ 6ষ্ঠ নম্বর ধর্মটা ছিল 4 নম্বর ধর্ম ছিল ত্রিভুজ অসমতা কয়টা বিন্দু ব্যবহার করছিলাম আমরা তিনটা বিন্দু d of x y less equal to d of x z plus d of z আচ্ছা তাহলে আমি সেই বিষয়টা সিলেবাসটা দেওয়ার পরেছি ওইটা ব্যবহার করা যাবে না একটু আরেকটু ওটা মডিফাই করে দিতে হবে তাহলে x y z আমরা বলছিলাম d of x y মানে x আর y এর সরাসরি আমরা ঠিক এই দিক হয়ে যায় d of x z plus d of d of z y এই ধর্মটার নাম ছিল ত্রিভুজ
কিন্তু আমরা যেহেতু নর্ম দিয়ে কাজ করতেছি, আমার ত্রিভুজ অসমতা ধর্মটা নর্মে কনভার্ট করতে হবে। তাহলে এইটা নর্মে নিলে কি হবে, এক্স আর ওয়াই দূরত্বের নর্ম, এইটা হয়ে যাবে এইটা কি হয়ে যাবে, এক্স মাইনাস জেড এর নর্ম, এইটা জেড মাইনাস ওয়াই এর নর্ম। তখন ত্রিভুজ অসমতা নর্মের মাধ্যমে এইটা হয়। বোঝা গেছে? কারণ এখানে আমাদের তো ডি ব্যবহার করার সুযোগ নাই, কেন? এটা একটা নর্ম দিয়ে করছি। ডি ব্যবহারের সূত্র কত পরীক্ষা আসছে এবার, ওটা না আসলে সেই সব এখানে ডি ব্যবহার করতে হবে। আমাদের নর্ম জগতের জন্য আমরা কত প্রমাণ করতেছি। এখন ত্রিভুজ অসমতা ধর্ম তো আমরা কয়টা বিন্দু দিয়ে করেছি, তিনটা বিন্দু। কিন্তু ত্রিভুজ অসমতা ধর্মের সাধারণ সূত্রটা হলো যে কোনো সংখ্যক বিন্দু দিয়ে তৈরি করা যায়। 4টা 5টা 10টা 1 লক্ষ বিন্দু থাকলেও ত্রিভুজ অসমতা ধর্ম, সেইটা এখন আমরা শিখবো কিভাবে। অন্য পৃষ্ঠায় চলে যাবো, ত্রিভুজ অসমতা ধর্ম বেশি বিন্দু দিয়ে কিভাবে হবে। মনে করো এক্স আর ওয়াই দুটো বিন্দু, এখানে একটা বিন্দু আছে x1, একটা বিন্দু আছে x2, একটা বিন্দু আছে x3, একটা বিন্দু আছে x4, এইভাবে। আর কয়টা বিন্দু, 6টা বিন্দু নিয়ে দেখাইলে 6 লক্ষ নিলেও অসুবিধা নেই। এবার একটা ছবি আঁকো। তাহলে আমি স্টার্ট করছি কোন জায়গা থেকে, এক্স থেকে। আমাদের এটা স্টার্টিং পয়েন্ট, আর এইটা হলো আমাদের গন্তব্য, ডেস্টিনেশন বা চূড়ান্ত। আমরা এখানে পৌঁছবো। আমার এখানে পৌঁছার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হলো আমি এই জায়গা থেকে সরাসরি এই জায়গায় আসবো, আর একটা ওয়ে আছে ওই সবগুলো বিন্দু ঘুরে যাব। তাহলে আমি যদি এক্স থেকে ওয়াই তে ডাইরেক্ট আসি, তাহলে আমাদের দূরত্বটা হলো x minus y নর্ম। এখন তাই ছিল, এখানে শুধু একটা বিন্দু নিয়েছি না, বিন্দু কত নিয়েছি। আমি যদি সবগুলো ঘুরে আসি, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান দূরত্ব হওয়ার পরে আবার এক্স ওয়ান থেকে এক্স টু, তারপরে এক্স টু থেকে এক্স থ্রি, তারপরে এক্স থ্রি থেকে এক্স ফোর, তারপরে এক্স ফোর থেকে ওয়াই। তখন এইটা এই এর অর্থ হলো যেটা আমরা শেষ করব ওইটা দিয়ে শুরু করব, আবার যেটা শেষ হবে ওইটা দিয়ে শুরু হবে, যেটা শেষ ওইটা দিয়ে শুরু, আর যেটা শেষ ওইটা দিয়ে শুরু। আর এই যে দেখো, যে এই যে আমাদের এই যেটা এইখানে ছিল সেইটা আমরা এখানে শেষ করব। এই সূত্র হলো সাধারণ ত্রিভুজ অসমতা সূত্র, সাধারণ ভাবে। সিস্টেমটা বোঝা গেছে? প্রথম বিন্দু আর শেষ বিন্দু এর দূরত্ব, যেটাতেই আমরা শুরু করছি আর এই শেষ বিন্দুতে শেষ করছি, মাঝখানে সব বিন্দুগুলো হয়ে আমরা গেছি। এটা বুঝলে আর মনে হয় বুঝতে পারা আমাদের কোন সমস্যা নাই। এইটুকু হলো মেইন বিষয়। ঠিক আছে তো? তাহলে এবার লেখা শুরু করো। লেখো। এখন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা টি এর জন্য ত্রিভুজ অসমতা সূত্র হতে পারে। x n plus p minus x n, এই অনুক্রম এই পদ দুটোর বিয়োগফলের লব, এটাকে আমরা ত্রিভুজ অসমতা সূত্রে
লিখব। তাহলে শুরু হবে কিন্তু xn প্লাস p দিয়ে আর শেষ হবে xn এ, আর মাঝখানের সব বিন্দুগুলো xn প্লাস p এর পরে অনুক্রমের এর পরের পদটা কত বলো? দেখো xn প্লাস 1 x দরকার সাইডে লিখে নিতে পারো, তাহলে এই সমস্ত বুঝতে xn প্লাস 3 ডট 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 xn প্লাস p মাইনাস 2 xn প্লাস p মাইনাস 1 xn খেয়াল করো। তাহলে আমাদের অনুক্রমের কততম n তম পদ থেকে শুরু করে n প্লাস p তম পদ, n প্লাস p n প্লাস p, ঠিক আছে তো? ত্রিভুজ অসমান্তর ধর্ম শুরু করছি এই বিন্দু দিয়ে আর শেষ করব, তাহলে কি করতে হবে? এই দুইটা পদের বিয়োগফল, আবার এই দুটো এইভাবে করতে করতে এই জায়গায় গিয়ে শেষ হবে। মাথায় ঢুকিয়ে দিতে পারবে না টাকা বিষয়টা। তাহলে xn প্লাস p দিয়ে শুরু করে এরপরে xn প্লাস p মাইনাস 1 xn প্লাস p মাইনাস 2 এরকম করতে একসময় n প্লাস 3 n প্লাস 2 n প্লাস 1 তারপরে কত x। যদি বোঝাতে পারি তাহলে s ইকুয়াল x n প্লাস p মাইনাস x n প্লাস p মাইনাস 1, এই হলো এই দুই পদের বিয়োগ। এরপরে যেটা শেষ করবো দিয়ে শুরু করব x n প্লাস p মাইনাস 1 মাইনাস x n প্লাস p মাইনাস 2 প্লাস ডট ডট x n প্লাস 3 x n প্লাস 2 দুইটা পদ লিখলেই হতো, একটা পদ লিখলে বেশি লিখে ফেলি, অসুবিধা আছে এখন? আবার ডট ডট দিয়ে দেন। পদ তো আরো মাত্র দূর তো বেশি, তো এইটা যোগ xn plus xn প্লাস 1 মাইনাস xn, এইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ত্রিভুজের ধর্মটাই লেখা। এখন এটা ক্যালকুলেশন করে আর কোনো অসুবিধা নেই, জাস্ট এটা একটু ক্যালকুলেশন। 5 নম্বর সমীকরণ এগুলো প্রত্যেকের মান দেওয়া আছে, একটা সাধারণ সূত্র বের করেছিলাম xn প্লাস 1 মাইনাস xn এর নর্ম লেস ইকুয়াল টু k টু দি পাওয়ার n x1 minus x0 xn মাইনাস 5 নম্বর সমীকরণ থেকে এই প্রত্যেকটার মান আমরা বসাই দেব। লেস ইকুয়াল এইটার মানে জানি k এর পাওয়ার এইটা এইটা কিন্তু k এর পাওয়ার হিসেবে আসে দ্বিতীয়টা, তাই তো? তার দিস ইজ k টু দি পাওয়ার n প্লাস p মাইনাস 1 x1 মাইনাস x0, এই একটা। পরেরটা k টু দি পাওয়ার n প্লাস p মাইনাস 2 x1 মাইনাস x0। এরকম করে করে অগ্রসর হয়ে না এইদিকে লাস্টেরটা লিখে দিন। কে টু দি লাস্টেরটা লিখবো, কে টু দি পাওয়ার n, সুবিধা তো সবাই x1 মাইনাস x1 minus x0 x1 মাইনাস x0 কয় নম্বর থেকে পাইছি? 5 নম্বর থেকে। পাশে ঠিক আছে তো? আচ্ছা
এখন এই জায়গায় দেখো প্রত্যেকটা পদে কে টু দি এন কমন আছে, আছে না নাই? আছে। কে টু দি এন কমন আছে। এখন কিন্তু ইকুয়াল দিচ্ছি মানে এটা তো এর সমান না, ওইটা ওইটার আর সাথে এই পাশে এখানে লেখা দাও 5 নং মান। তাহলে কে টু দি পাওয়ার এন যদি আমি কমন নেই, তাহলে আমি এই ছোট থেকে বড় আকারে লিখি, এটা সুবিধা হবে। আগে লিখবো এইটা 1 1, পরেরটা হবে কে, কারণ এই জায়গায় পরে কে টু দি এন প্লাস আছে। এরপর হবে কে স্কয়ার, এরকম করে করে এইটা কে টু দি পাওয়ার পি মাইনাস 2, তারপরে কে টু দি পাওয়ার পি মাইনাস 1। এটা তো বোঝাই কেন, এটা দ্বারা আমরা কমন নিয়েছি। তারপরে x মাইনাস x নট x। এখন ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে সেইটুকুর আবার একটা জ্যামিতিক ধারার একটা সূত্র আছে। কি ধারা? জ্যামিতিক ধারা। জ্যামিতিক ধারা শুনছো আগে কখনো জ্যামিতিক ধারার বিষয়? যদি শুনে থাকো, ভালো না থাকলে আমি দেখাই দিচ্ছি। এ প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস এ আর এন মাইনাস 1, এই ধারাটার নাম হলো জ্যামিতিক ধারা। জ্যামিতিক ধারা। অন্য জায়গায় লাগবে, এখানে না কিন্তু, যদি লিখতে যাও। আর মনে রাখতে পারলে না লিখতে পারবে। এই জ্যামিতিক ধারার প্রথম পদ হলো এ, এবং আর হলো সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কিভাবে বের করে? এইটা ভাগ হয় এইটা ভাগ এইটা, অথবা এইটা ভাগ এইটা অথবা তারপরেরটা ভাগ, যে কোনো পাশাপাশি দুইটা পদের ভাগ ভাগ দ্বিতীয় পদকে তার আগের পদ দিয়ে ভাগ দেবে। নাম হলো সাধারণ অন্তর। এই অন্তর অন্তর অনুপাত। অন্তর হলো বিয়োগফল। বিয়োগফল, সেটা হলো সমান্তর কোণ। এই জ্যামিতিক ধারার একটা যোগফলের সূত্র আছে। সেই সূত্রটা হলো a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস -1 সেটা একটু কথা আছে, যদি আর এর মান একক অপেক্ষা বড় হয় তখন আমরা এইটা পাবো। বুঝে গেছে কথা? এবং সূত্রটা হলো a ইন্টু 1 মাইনাস আর এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। যখন আমাদের আর এর মান নেই তখন এইভাবে লিখি, ইউজুয়ালি। তবে যে কোনো একভাবে লিখলে আমাদের যুক্তিগত কোনো সমস্যা নাই বা ক্যালকুলেশনগত সমস্যা নাই, তারপরও আমাদের সৌন্দর্যগত কারণে এইভাবে লেখা হয়, কারণ এটা থেকে মাইনাস কমনে এটা আসে। ক্লিয়ার? এখন দেখো দেখি এইটা কি তাহলে জ্যামিতিক ধারা হয়েছে কিনা। এই যে দেখা যাচ্ছে এইটার প্রথম পদ হলো এ হইলো 1, আর এর মান হইলো কে, আর এর মান হইলো কে। এখন সূত্র কি এইটা দিব না এইটা দিব? সেটা তাহলে আর এর মানটা একের ছোট না একের বড় দেখতে হবে। কে কে এর কি পরিচয় ছিল? ওই যে 1 নাম্বার সমীকরণ দিকে যাও, আমরা দেখি ও ওইটা একের থেকে কে এর ছোট। মান হইল 0 থেকে বড় আর 1 থেকে ছোট। এই, তাহলে নিচেরটা তাহলে এইটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা সংজ্ঞা হতে পারি equal to k to the power n into a হইল 1 আর 1 মাইনাস r to the power n। এখানে n কিন্তু p হলো না, সেখানে n এর মান কত? p কারণ ওখানে ছিল r n মাইনাস 1, এখানে কত? p মাইনাস 1। p সংখ্যক পদ আছে, এটা আছে p ডিভাইডেড বাই 1 মাইনাস
কি x1 minus x0 এখানে তো আচ্ছা এখন আমাদের এইখানে একটা ইকুয়েশন নাম্বার দাও কত এখন আমাদের এইখান থেকে 1 মাইনাস কে টু দি পাওয়ার পি এইটাকে আমরা ভ্যানিশ করব কাকে ভ্যানিশ করব 1 minus k 1 মাইনাস k to the power কে টু দি পাওয়ার কি ভ্যানিশ করব দেখো লেখো যেহেতু কে এর মান এটা না 0 থেকে বড় 1 থেকে ছোট imply একের ছোট সংখ্যার কোন সংখ্যাকে যত পাওয়ার করি না কেন সে একের ছোটই থাকে। বুঝছো কথা একের ছোট মনে করে হাফের যত পাওয়ার করা এ কোনোদিন একের বড় হবে না পাওয়ার 10 করো আরো ছোট হবে তাহলে এই সংখ্যাটার যত পাওয়ার করবে সে আরো একের ছোট এই কথা কারণ এই কারণে এর যত পাওয়ার নেই একে ছোট হয়ে যাবে একের ছোট। One minus k to the power p একের ছোট সংখ্যা এক থেকে বিয়োগ করলে সে একের ছোটই থাকবে তাহলে কি এইটা বড় না এক বড় এক বড় এইটা উঠিয়ে যদি আমি এখানে 1 বসাই তাহলে এটা বড় হয়ে যাবে কারণ আমাদের এই ছোট মান সরাই আমি বড় মান বসাবো তাহলে এটা উঠে কত বসাবো এক বসালে কোন পাশ বড় হবে তাহলে দেখো 6 হতে পাই 6 হতে পাই xn plus p minus xn k to the power n divided by 1 minus k x1 minus x0 equation number 7 আমাদের টার্গেট কি মনে আছে তো কোশ্চেন কোষী অনুক্রমে দেওয়া হয় একদম কোষী অনুক্রমে দাঁড় প্রান্তে চলে আসছে কোষী অনুক্রমে গেলে তো কোষী অনুক্রম হিসেবে সম্পূর্ণ জগতের জন্য কোষী অনুক্রম বাড়াইতে পারলেই আমাদের মনে করো কাজ একদম অনেকটা কমে যাবে সহজ হয়ে যাবে এই কোষী অনুক্রম বানানোর জন্য এই জায়গা থেকে আমরা কাজ শুরু করেছি এখনো শেষ করতে চাইনি যে আটটু কাজ কোষী অনুক্রম তাহলে মনে করিতে চাই যে এটা কোষী অনুক্রম যে বানাবো কোষী অনুক্রমের কথা একটু স্মরণ করো দেখি কার কি স্মরণে আছে কোষী অনুক্রম বলো কোষী অনুক্রম হচ্ছে xm d of xm xn tends to 0 যখন mn is to infinity এটা ছিল কোষী অনুক্রমের নর্মে গেলে জিরো স্যার জিরো ঠিক আছে না জি স্যার এই যে m তম পদ আর n তম পদ আবার m গ্রেটার দ্যান n এই যে m এর n এর পরিচয়
আমরা এইখানে দেখো এক্স এন প্লাস পি মাইনাস এক্স এন ঘটনা কিন্তু এইভাবে তৈরি করছি। দিস ইজ আওয়ার এম। n plus b বড়। এন প্লাস পি এন বড়। তাহলে এই কোষানুক্রমের যে আমাদের যে ফর্মটা আমরা জানতাম এম আর এন দিয়ে, এন তো আছে, এইটা কার কাজ করতেছে? m এর কাজ। আমি যদি এইটা টেন্স টু 0 দেখাতে পারি, তাহলে এটা অভিসারী। যখন n টেন্স টু ইনফিনিটি তাহলে হয়, কারণ এই তো এই n চলে আসছে। তা এইটা বুঝতে পারলেই কোষানুক্রম হবে। তো আমরা যা তৈরি করছি দেখো, এইটাকে টেন্স টু 0 বানাতে পারলে কত বানাবো? 0 কখন? যখন n টেন্স টু ইনফিনিটি। তাহলে আমরা এই যে ডান পক্ষে যেটা আছে এইটাকে 0 দেখাইতে পারলেই তো হয়। তো এখন দেখাই অসুবিধা নেই। তোমরা কিন্তু বলতে পারবা